বৃহস্পতিবার আসলে কাজের চাপ যেন আরও বেড়ে যায়, বিশেষ করে বাসা ডিপ ক্লিনিংয়ের কাজ। সেজন্য রান্নাবান্না একটু সিম্পলভাবে করে নেই। এই যে আজকে আমার বেডরুমটা ডিপ ক্লিনিং করে রিসেন্টলি কেনা আমার নতুন বেড কভার দিয়ে বেডরুমটা নতুনভাবে সাজিয়ে নিয়েছি। আর রিসেন্টলি কেনা আমার পাতিল বেড কভার কাঁথা সম্পর্কে অনেক আপু জিজ্ঞেস করছেন কোথা থেকে নিয়েছি, দাম কত, আজকে ডিটেলস বলে দিব। আর এই যে ডাইনিং টেবিলেও কিন্তু নতুন লুক দিয়েছি আমার হাতের বানানো রান্নার সেট দিয়ে। সেই সাথে নাস্তা বানানো, মেয়েকে স্কুলে টিফিন দেওয়া, রান্নাবান্না তো আছে। আর অনেক আপুই বলেন রান্নার পরে আমার পাতিলগুলো ময়লা হয় কিনা, কিভাবে ক্লিন করি সেটাও আজকে দেখিয়ে দিব। সকালে তাড়াহুড়ার মধ্যে রান্নাঘরে এসে রান্নাঘরটা যদি এরকম গোছানো দেখি তাহলে মনটা শান্তি হয়ে যায়, কাজ করতেও ভালো লাগে। তবে এই জন্য রাতে অনেক কাজ করে রাখতে হয়। এই যে পরোটা বানিয়ে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি, ডিম ভাজার জন্য সব কিছু কেটে রেখে দিয়েছি। এখন একটা ডিম ভেজে নিচ্ছি। এখানে আমি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়েছি। আর আজকে পাউরুটি দিয়ে সিম্পল একটা টিফিন বানিয়ে দিয়েছি আমার মেয়ের জন্য। এই যে পাউরুটিটা একটু গরম করে নিয়েছি, কিছুটা সস দিয়ে ভাজা ডিমটা দিয়ে উপরে আরেকটা পাউরুটি দিয়ে এখন টিফিন বক্সে রেখে দিব। আর এই যে লাউয়ের খোসার আলু দিয়ে কিন্তু রাতে একটা ভাজিও করে রেখে দিয়েছি। এই তো মেয়ের টিফিনটা রেডি হয়ে গিয়েছে। আর এই যে রাতে তো আমি পরোটা বানিয়ে রেখে দিয়েছি, এখন জিতনি আর ওর বাবাকে একসাথে নাস্তাটা রেডি করে দিচ্ছি। এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি, রাতে এভাবে রেডি করে রাখলে একেবারে সকালে ঝামেলা হয় না। এই যে পরোটা ভাজছি, অনেকে জিজ্ঞেস করেন আমার ফ্রাই প্যান এগুলো কীভাবে এত ক্লিন থাকে, ময়লা হয় কিনা। কিছুক্ষণ পরে দেখবেন লালচে হয়ে গিয়েছে। তবে আমি কিছু টিপস ফলো করে কাজ করি। আর এই তো একে একে নাস্তা রেডি করে ওদেরকে দিচ্ছি। পাশের চুলায় কিন্তু চা বসিয়ে দিয়েছি। দেখুন তাওয়াটা মানে ফ্রাই প্যানটা কিন্তু লাল হয়ে গিয়েছে। আর এখন চাও দিয়ে দিচ্ছি ওদের বাবা মেয়েকে, ওরা আজকে সকাল সকাল বের হয়ে যাবে। যাই হোক, সবাই নাস্তা খাওয়া শেষ। এখন দুপুরের রান্নার জন্য কি কি ভেজানো লাগবে আমি ফ্রিজ খুলে সেটাই ভাবছিলাম। তবে আজকে কোনো সবজি ছিল না বাসায়। তবে আমি শীতকালের সময় অনেক সবজি ফ্রোজেন করে রেখে দিয়েছি, আজকে সেগুলোই বের করে নিচ্ছি। এভাবে যখন সবজি থাকে না তখন ফ্রোজেনগুলো দিয়ে কাজ চালিয়ে দেই। এই তো আজকে পাবদা মাছ ভুনা করব, সাথে রুই মাছ দিয়ে একটা সবজি রান্না করব। আর এই যে দেখুন ফুলকপি, এগুলো কিন্তু ফ্রোজেন করা, কাঁঠালের বিচি সেটাও ফ্রোজেন করা। সব কিছু আমি কিন্তু হালকা ভাপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর ফুলকপি এগুলো কিন্তু আস্তে আস্তে এখন বাজারে পাওয়া যাচ্ছে, সেজন্য খেয়ে শেষ করতে হবে। ওগুলো ভিজতে থাক। আর আমি আজকে ডাইনিং টেবিলটা একটু লুক চেঞ্জ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন নতুন একটা রানার সেট বের করে নিয়েছি। এটা রিসেন্টলি আমি বানিয়ে শেষ করেছি। তবে এটা অর্ডারে ছিল, যেহেতু যিনি অর্ডার করছেন তিনি আমার আপন খুব কাছের মানুষ, সেজন্য আমি কিছুদিনের জন্য একটু ব্যবহার করে দেখছিলাম কেমন লাগে। উনি আমাকে বলছিল আপনি একটু ব্যবহার করে দেখেন। তবে ওটা ছিল ওনার টেবিলের গোল মাপে, মানে ওনার টেবিলটা রাউন্ড শেপ ছিল, ওইভাবে বানিয়েছি। আমার টেবিলে বড়টা দেওয়া যায়নি, তাই ছোটোগুলা দিয়ে আমি এভাবে সাজিয়ে নিয়েছি। আমার হাতের বানানো এই রানার সেট চাইলে আপনারা অর্ডার করতে পারেন, পুরো বাংলাদেশে আমি ডেলিভারি দিয়ে থাকি। যাই হোক, টেবিলটা ডিপ ক্লিনিং করে একটু গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি। এখানে সব কেটে কুটে ধুয়ে নিয়েছি। আজকে কাটার তেমন ঝামেলা নেই, যেহেতু ফ্রোজেন সবজি রান্না করব। পাবদা মাছ ভুনা করব, সেজন্য হলুদ, লবণ, মরিচ মেখে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন এই যে এখানে তেলের মধ্যে একটুখানি হলুদ, মরিচ, জিরার গুঁড়া দিয়েছি। তারপরে কিছুটা পেঁয়াজ আর টমেটো আজকে একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজ ব্লেন্ড করে রান্না করলে আমার কাছে মনে হয় পেঁয়াজ কম লাগে আর খুব অল্পতে ঝোল গাঢ় হয়ে যায়, কালার সুন্দর আসে। সব কিছু মিলিয়ে আমার কাছে ভালো লাগে পেঁয়াজ বাটা ব্যবহার করতে, মানে খেতে আর কি। যাই হোক, মশলা কষি কিছুটা পানি দিয়ে ভাজা পাবদা মাছ দিয়েছি। আর এই চুলায় ওই যে সবজি রান্না করব, ফুলকপি, আলু আর ফ্রোজেন কাঁঠালের বিচি, সেজন্য সব মশলা কষিয়ে এখন ফ্রোজেন সবজিগুলো দিয়ে দিচ্ছি। সব কিছুর মধ্যে আমি কিন্তু টমেটো পেস্ট ব্যবহার করি পেঁয়াজ পেস্টের সাথে, সেজন্য কালারটা একটু লালচে হয়। আর এই যে দেখুন কাঁঠালের বিচি আর ফুলকপি কিন্তু অনেকটাই সেদ্ধ হওয়া, একটু রান্না করলে খুব সহজে হয়ে যাবে। তবে খুব মিস করছি যদি ডালের বড়ি থাকতো, এর সাথে দিলে অনেক বেশি মজা হতো। ডালের বড়ি আমার খুবই পছন্দের, যদিও সবসময় হাতের কাছে পাই না। যাই হোক, মশলা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভাজা মাছ দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব। এই তো পাবদা মাছ কিন্তু হয়ে গিয়েছে, একটা প্লেটে তুলে নিচ্ছি। এভাবে সব কিছু তুলে নিয়ে যে প্লেট, বাটি বা হাঁড়ি পাতিলগুলো আদোয়া হয় সেগুলো আমি রান্নার পরপর সাথে সাথে ধুয়ে ফেলি। আর দেখুন অনেক আপুই প্রশ্ন করেন আমার পাতিল কড়াই এত পরিষ্কার থাকে কিভাবে। পরিষ্কার কিন্তু থাকে না, এগুলোকে ক্লিন করে নিতে হয়। তবে কিছু টিপস ফলো করতে হয়, সেটা আজকে আর নাই শেয়ার করলাম, অন্য কোনো দিন শেয়ার করবো। আর এই যে এই রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে।
রান্নাঘরের কাজ শেষ, এখন চলে যাচ্ছি আমার বেডরুমে। অফ ক্যামেরায় পুরো বেডরুমের সব কিছু কিন্তু উঠিয়ে ভালো করে ঝেড়ে মুছে নিয়েছি। আর এই যে পাতিলটা দেখছেন, এটা কিন্তু ননস্টিকের মার্বেল কোটের একটা 28 সিএমের পাতিল, অনেক বড় সাইজের, যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আর এর দাম নিয়েছিল 3500 টাকা। আর এই যে পাতলা কাঁথাটা দেখতে পাচ্ছেন, এটার দাম নিয়েছিল 1200 টাকা। কাঁথা এবং বেড কভারের কাপড় কিন্তু খুবই ভালো কোয়ালিটির। কোথা থেকে নিয়েছি সেটা বলছি একটু পরে। তার আগে দেখুন বেড কভারটা বেডে দেওয়ার পরে কত বেশি সুন্দর লাগছিল। খুবই হালকা কালার, রুমটা একেবারে উজ্জ্বল হয়ে ফুটে আছে। ক্যামেরা থেকেও বাস্তবে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এগুলো আমি নিয়েছি নিউ মার্কেটের, নিউ সুপার মার্কেটের নিচতলা থেকে, যেখানে হাতের কাজের সব কিছু পাইকারিতে সেল করা হয়, সেজন্য দামও একটু কম নিয়েছে। আর এই বেড কভারটার দাম নিয়েছে 1500 টাকা। হাতের কাজের এত সুন্দর একটা বেড কভার, দুটো পিলো কভার সহ কিন্তু 1500 টাকা নিয়েছে, যেটা খুবই কম দাম মনে হয়েছে আমার কাছে। অনেক আপুই ইনবক্সে মেসেজ করছেন বা কমেন্ট করছেন, সেজন্য আমি জানিয়ে দিয়েছি। আর আমার বেড কভার এবং বেডরুমটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।